বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন। আমরা যা কিছু করেছি শুধুমাত্র অর্ডার পেয়ে আর টাকার জন্য করেছি। বুঝতেই তো পারছেন আজকালকার যে যুগ, মোটামুটি পড়াশোনা বিকম কমপ্লিট করে কোনো চাকরি টাকরি নেই, বুঝতে পারছেন। তাই বাবা মার লাঠি চাটা খাতি খাতি পুরো একবারে থেতাপুতা হয়ে গেছি, বুঝতে পারছেন। হ্যামকা ড্যামকা কত কথা শুনতে হয়। হ্যাঁ, তাই বলে মোটামুটি ওইরকম একটা দলে নাম দিয়েছি টাকা পয়সার জন্য, বুঝতে পারছেন। অন্তত পক্ষে মোটামুটি বাবা মার মুখটা আপাতত লেগে তো বন্ধ করতে পারবো। হ্যাঁ, আমি বুঝতে পারিনি কোনো একদিন এই কারণে আমাকে এই হাজতে ঢুকতে হবে, বুঝতে পারছেন। এবারের মতো ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন, কথা দিচ্ছি। আমি দরকার পড়লে ফ্লিপকার্ট ডেলিভারি করবানি, অ্যামাজনে ডেলিভারি বয় করবানি, বুঝতে পারছেন। তারপরেও এরকম জঘন্যমূল্য কোম্পানিতে কাজ করবো না, এদের সাথে আর কোনোদিনও কাজ করবো না, বুঝতে পারছেন স্যার। হ্যাঁ স্যার, আমি তো ঘোরা টাকার লোভে পড়ে এই কাজ করেছি। পেটের দায়ে কত কিছু করতে হয় স্যার, আপনি জানেন না। হ্যাঁ, আমি হায়ার সেকেন্ডারি পাস করেছি, পাস করার পরেও কোনো চাকরি নেই, ওই করা ভাঙ্গারি মোটামুটি টুকাতি হয়, বুঝতে পারছেন। তাই ভাবিছি এই ভাঙ্গারি টুকাটি টুকাটি আমার পর্সা বডি পুরো কালো হয়ে যাবে, পুরো মেদা হয়ে যাবে, তারপরে কোনো মেয়ে আমাকে বিয়েও করবে না, কোনো বাপ তার মেয়ে ছেলে কি আমার সাথে বিয়েও দেবে না। তাই সেটা ভাবনা চিন্তা করে মোটামুটি এদের দলে আমার নামটাও দিয়েছি, যে এসির নিচে বসে বসে মোটামুটি অর্ডার ফলো করবো শুধু, আর মাস গেলি টাকা, বুঝতে পারছেন স্যার। বলছি কি আমাকে ক্ষমা করে দিন, আমি কথা দিচ্ছি আজকের পর থেকে দরকার পড়লে টোটো চালাবানি। তারপরেও এরকম জঘন্যমূলক কাজ আর কোনোদিনও করবো না, আমাদেরকে ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন। কি ক্ষমা করে দেবো? তোমরা তো সাহস কেমন করে হয়, আর কেমন করে পারলা? তোমাদের এক ফুটা লজ্জা শরম করলো না? এরকম অন্যায়কে প্রশ্রয় দিতে? তোমরা জেনে বুঝে অন্যায় করেছো। না জানে যদি অন্যায় করতে তাহলে সেটা ক্ষমা ছিল, মাফও ছিল। তোমরা তো জেনে বুঝে অপরাধ কাজ করেছো, তারপরে কেমন করে আশা করছো যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আবার ক্ষমা করে দেওয়া হবে? কিছুতেই না। বলছি কি, এই তোমাদের নামটা কি? পুরো নামটা বলো তো। আমার নাম আমার নাম টিটু চক্রবর্তী। আর তোর? আমার নাম বিট্টু সোম। বাহ, একজন চক্রবর্তী একজন সোম, মানে বংশ তো খুব বড় বংশই মনে হচ্ছে। হ্যাঁ, মানে কি বলবো, আর দেখতে সত্যি তো ভদ্রঘরের মনে হচ্ছে। তাই এরকম অপরাধ কাজ করছো কিসের জন্য? পড়ালেখা কত করেছো? আমি হায়ার সেকেন্ডারি পাস, আমি বিকম পাস। কেন করেছে সর্বনাশ? বন্ধু, কি শুনছি রে? আমাদের এই সমাজের হবে কি? একজন হায়ার সেকেন্ডারি পাস আর একজন বিকম পাস, তার মানে দুজনই ওয়েল এডুকেটেড। তারপরে এরকম করে অপরাধ জঘন্যমূলক কাজ করছে, শুনেছিস কথা? কেন এই পৃথিবীর বুকে আর সমাজের বুকে তোমাদের জন্য কি আর কোনো কাজ ছিল না? পড়ালেখা তো খুব ভালোই করিস, নিশ্চয়ই ইংরেজি মিডিয়ামে পড়িস। কাপড় চোপড় দেখতে তো লাগছে ভদ্র। ইংরেজি যেহেতু পারো, মোটামুটি পড়ালেখা যেহেতু পারো, তাহলে কোনো একটা কোম্পানিতে চাকরি করলেই পারতা। আরে বাবা, আজকালকার এখানে তো মোটামুটি সরকারি চাকরি 8 পাস করলেও পেয়ে যায়। তোমরা যেহেতু হায়ার সেকেন্ডারি পাস করেছো আর একজন বিকম কমপ্লিট করেছো, মোটামুটি গভর্নমেন্ট চাকরি যদি করতা তাহলে তো কত বড় পোস্টে তোমরা চাকরি পেতা। তোমরা মোটামুটি এরকম জঘন্য কাজ করতেছো? ছি ছি, তোমাদের মাথায় কি বুদ্ধি শুদ্ধি নেই? ঘরে মা বাপ নেই যে মোটামুটি একটু মাথায় বুদ্ধি ঢুকাবে? বলছি বলরাম, কথা এদেরকে বলে লাভ আছে? আসলে এদের দুষ্টাও পুরোপুরি নেই, বুঝতে পারছিস? মানে হ্যাঁ তো, এই যে দেখ না, আমাদের সমাজে আজকাল যদি একটা ভালো চাকরি নিতে হয়, তাহলে ছাড়া চাকরি জয়েন করার আগে মোটামুটি কমিশন দিতে হয়, ঘুষ খাওয়াতে হয়। আর সরকারি চাকরির কথা তো ভুলেই যা, বুঝতে পারছিস। এই যে তুই বললি না 8 পাস করলেই ভালো চাকরি পাওয়া যায়, মানছি এটা আগের ছিল, কিন্তু এখনের জমানাতে এরকম নেই তো বন্ধু। ভালো ভালো মোটামুটি ওয়েল এডুকেটেড স্টুডেন্টরাও, ছেলেমেয়েরাও মোটামুটি প্রাইভেট জব করতেছে, বুঝতে পারছিস। এই ভারী জুড়ে 10-20 হাজার টাকা স্যালারি নিয়ে 10-20 হাজার দিয়ে আজকাল কি সংসার চালানো যায়? তার জন্য তো এরা বাধ্য হয়ে মোটামুটি এরকম অকাজ কুকাজ করে। দেখছে এখানে মোটামুটি একটা কাজ কমপ্লিট করলি 50,000 40,000, তাহলে নিশ্চয়ই এরা এদিকেই যাবে। এখানে এদের দোষ নেই রে, পুরো সিস্টেমের দোষ, বুঝতে পারছিস। কি আর করবি? ধুর বেটা পাগলা খেপা, কি কথা বলছিস? আমি মানছি তুই যে কথা বলছিস সেই কথা মিথ্যে নয়, একদম কারেক্ট, পুরোপুরি সত্যি। কিন্তু তাই বলে কি এরকম অপরাধ কাজ করবে? আরে বাবা, নাচতে না জানলে উঠানতে রাজে এখানেই বুড়ে যাচ্ছে, বুঝতে পারছিস। মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে মোটামুটি জিরো থেকে শুরু করে হিরো হওয়া যায়। কেন তোরা কি পারিস না? পড়াশোনা তো কমপ্লিট করেছিস, যদি চাকরি না পেয়ে থাকতি তাহলে নিজে একটা ব্যবসা শুরু কর। নিজের ভুসিমাল দোকান দে, গ্রোসারি শপ দে, মেডিসিন দোকান দে। ওখান থেকে শালা মোটামুটি কি আয় করবি, পুরো জীবন বসে বসে খাতি পারবি, বুঝতে পারছিস। আর যদি মোটামুটি ক্যাপিটাল থাকে না, মোটামুটি টাকা পয়সা থাকে না, তাহলে প্রথমে একটা টোটো ভাড়া নিয়ে টোটো চালা। মোটামুটি একটু কঠিন পরিশ্রম কর, মাথার ঘাম পায়ে ফেলা। এক এক টাকা মোটামুটি জোগাড় কর, কালেক্ট কর, টাকা পয়সা জমা করে ক্যাপিটাল বানিয়ে তারপরে ছোট মোটো একটা ব্যবসা দে না, তাহলে তো পারিস নাকি? মাথায় কি গোবর ভর্তি নাকি? এই যে একজন হায়ার সেকেন্ডারি পাস করেছিস আর একজন বিকম কমপ্লিট করেছিস, কলাপাতা পড়েছিস না বই পড়েছিস? বই পড়তে যদি তাহলে তো মাথায় নিশ্চয়ই একটু বুদ্ধি থাকতো। আর তুই কি বিকম কমপ্লিট করেছিস, মানে ব্যবসা লাইনে। শালা ব্যবসা লাইনে পড়াশোনা করে এইদিকে তুমি গুন্ডামি করছিস। শালা মারবো না মাথার মধ্যে এক লাঠি, একবার সব পড়াশোনা একবারে পুটপুট করে বেরোবে, বুঝতে পারছিস। বলছি স্যার, আপনি কোথায় ছিলেন স্যার? এতদিন কোথায় ছিলেন? আর যদি কয়েকটা বছর আগে আমাদের জীবনে আসতেন তাহলে তো আমাদের জীবন পুরো উন্নতির দিকে চলে যেত, আমরা সফল হতাম আজকে। বলছি স্যার, এত দেরি করলেন কেন আসতে আমাদের জীবনে?
হ্যাঁ স্যার, সত্যি তো। আমরা তো এটা ভাবতেই পারিনি। এরকম যদি কিছু একটা বুদ্ধি খাটাতাম তাহলে তো আজকে মোটামুটি সমাজের বুকে, পৃথিবীর বুকে বুক উঁচু করে হাঁটতে পারতাম। আমাদের মা বাবা সবার সামনে মুখ উঁচু করে দাঁড়াতো। আজকে মোটামুটি এরকম অন্যায় কুকাজ করে আমাদের মা বাবা ঘর থেকে বেরোতে পারে না। সবাই লোকেরা চিৎকারি করে, হাসি তামাশা করে। আমরা এমনকি সমাজের বুকে, পৃথিবীর বুকে বুক উঁচু করে হাঁটতে পারতেছি না। মানছি পকেটে টাকা পয়সা থাকে, তাই বলে যে মোটামুটি সম্মান, মান সম্মান কিচ্ছু পাচ্ছি না তার বেলা। বলছি স্যার, আপনি এরকম করে বুদ্ধি দিয়েছেন, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ স্যার। কথা দিচ্ছি আজকের পর থেকে অন্যায় কাজ একদম বাদ, একদম ছেড়ে দিয়েছি। আপনি এবারের মতো ক্ষমা করে দিন, কথা দিচ্ছি স্যার, কথা দিচ্ছি। দরকার পড়লে মোটামুটি জুতো সেলাই করবো, বুঝতে পারছেন? জুতো সেলাই থেকে চন্ডিপাঠ করবানি, তারপরে মোটামুটি এরকম অন্যায় কাজ করবো না। যা বাবা, তুই তো দেখি এদের পুরো মন পরিবর্তন করে দিলি রে। বন্ধু, এরা কি বলছে? এরা তো কি কাঁদছে? আবার বলছে কিনা অন্যায় কুকাজ ও কাজ করবে না। মন পরিবর্তন কিচ্ছু না রে বন্ধু, মন পরিবর্তন কিচ্ছু না। এটা শুধু হচ্ছে সঠিক দিশাটা দেখানো, বুঝতে পারিস? আমাদের সমাজে এটারই অভাব। এই যে আজকে ছেলেরা মেয়েরা মোটামুটি অপথে কুপথে যাচ্ছে, শুধুমাত্র কিসের জন্য? একজন নেই বলে সঠিক পথ দেখানোর জন্য। যদি মোটামুটি কেউ থাকতো সঠিক পথটা দেখানোর জন্য, তাহলে আজকে পৃথিবীর বুকে একটা অপরাধী থাকতো না, বুঝতে পারিস? আচ্ছা যাকে, এসব কথা ছেড়ে দে, এসব কথা বলে কোনো লাভ নেই। বলছি ভাই, আমাকে একটু সাহায্য করবি? হ্যাঁ স্যার, নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। বলুন না কি সাহায্য করবো না? মানে আপনি আমাদেরকে দিশা দেখিয়েছেন, আমাদের জীবন পুরো মোটামুটি নরকে যাতে বাঁচিয়েছেন আপনি। হ্যাঁ স্যার, বলুন, নিশ্চয়ই কি জানতে হবে বলুন, ঝটপট করে বলে দেবানি। হ্যাঁ স্যার, ওই বিজিত বিশ্বাস, কর্ণ চ্যাটার্জি, এদের সম্বন্ধে জানতে চান? জিজ্ঞেস করুন, যা জানার আছে শুধু জিজ্ঞেস করে দেখুন না, একবার A to Z পুরো খুলে রেখে দেবানি। আপনি আমাদেরকে বাঁচিয়েছেন স্যার, বাঁচিয়েছেন। বাহ, গুড। তাহলে ভাই একটু আমার সাহায্য কর। এই যে বিজিত বিশ্বাসের মোটামুটি সিক্রেট ফোল্ডারটা আমার কাছে চলে এসেছিল, ওই যেটা তোরা সেভ করছিলি, ওই ফোল্ডারের ভিতরে মোটামুটি কুসুমপুর নামে একটা ফাইল ছিল। আর সেই ফাইলের ভেতরে মোটামুটি ওই একজন মেয়ে ছেলে আর সঙ্গে করে একজন পুরুষের ফটো ছিল, বুঝতে পারছিস? এই ফটোটা রহস্যটা কি, আর ওই ফাইলের নামটা কুসুমপুর, মানে কিছু বুঝলাম না। এগুলি একটু রহস্যটা খুলবি? তোরা কি জানিস এইসব বিষয়ে? বলছে কি স্যার, পুরোপুরি তো বলতে পারবো না, তবে এতটুকু জানি যে এই যে ফটোর মধ্যে দুইজন ব্যক্তি ছিল, একজন যে মেয়ে ছেলে মানুষ আর একজন যে পুরুষ মানুষ, এই দুইজনের মধ্যে আজকে এই মানে কি এই মুহূর্তে একজনও অব্দি মোটামুটি পৃথিবীর বুকে আর নেই। মানে কি বলছিস, পৃথিবীর বুকে নেই? মানে তোরা কি চিনিস নাকি কে ছিল, কোথা থেকে ছিল? মানে কি নাম ঠিকানা আতা পাতা কিছু জিনিস? এই যে মেয়ে ছেলে মানুষ, তারপরে ওই যে পুরুষ মানুষটা ছিল, দুজনের থেকে কাউকে কি চিনিস? না স্যার, আমরা এটা জানি না। আমরা শুধু এটা জানি যে মোটামুটি এই দুইজনের মধ্যে একজন এখন আর বেঁচে নেই, বুঝতে পারছেন? এই দুজনই গত হয়েছে। আর আপনি হয়তো বা খেয়াল করেননি, এই যে কুসুমপুর ফাইলটা মোটামুটি ফোল্ডারটা ছিল, এটার পাশে ছোট্ট করে লেখা আরেকটা ফোল্ডার আছে, বুঝতে পারছেন? এটার ভিতরে কিছু কাগজপাতি, কিছু মোটামুটি ফাইল আরো আছে। এটা যদি আপনি ছানবিন করেন মোটামুটি আরো কিছু ইনফরমেশন পাতি পারেন, বুঝতে পারছেন স্যার? আচ্ছা, আমাকে আরেকটা কথা বলতে পারবি? কি স্যার? বলছি কি, এই যে কুসুমপুর, মানে কি এই যে ফোল্ডারের নামটা কুসুমপুর ছিল, এটা রহস্যটা কি? মানে কি কুসুমপুর কোনো জায়গার নাম নাকি কি? কি কিছু তো বুঝতে পারছি না। এই ফোল্ডারের নাম কুসুমপুর কিসের জন্য রাখা হয়েছে? সেটা তো বলতে পারবো না স্যার। মোটামুটি আমরা শুরু থেকে দেখে এসেছি ওই ফোল্ডারটার নাম কুসুমপুর, বুঝতে পারছেন স্যার? তবে আমি এক দুবার মোটামুটি শুনেছি যে ওই কুসুমপুর নাকি একটা গ্রাম আছে, ওই গ্রামে বিজিত বিশ্বাস স্যারের অনেক অনেক গোপন তথ্য লুকিয়ে আছে, বুঝতে পারছেন? আমি তো এটা শুনেছি বিজিত বিশ্বাস স্যার কোনো এক সময় ওই কুসুমপুরে বসবাস করতো, বুঝতে পারছেন স্যার? ওই মনে হয় কুসুমপুর নামে সেভ করেছে, এটাই হতে পারে। ও, তাহলে এই কথা, কুসুমপুর গ্রাম, তার মানে ওই গ্রামে বিজিত বিশ্বাস থাকতো। তাহলে নিশ্চয়ই ওই গ্রামে এই ফটো রহস্য লুকিয়ে আছে, ওই গ্রামে তদন্ত করতে হবে। বলছি কি ভাই, এই ল্যাপটপে বা কম্পিউটারে একটু সিস্টেমে চেক করতো এই কুসুমপুর গ্রাম নামে কোনো গ্রাম আছে কিনা না। একটু ঝটপট করে চেক কর। হ্যাঁ নিশ্চয়ই, 1 মিনিট দে আমাকে। খুললাম গুগল ম্যাপ, গুগল ম্যাপে গিয়ে সার্চ মারলাম কুসুমপুর গ্রাম। হোয়ার ইজ দ্য কুসুমপুর গ্রাম? লোকেশন, ফাইন্ডিং দ্য রোড। কি হলো, পেলি? হ্যাঁ দাঁড়া, সার্চ মারিছি, লোডিং হচ্ছে। ওকে ওকে, এই তো হয়ে গেছে, খুলে গেছে। হ্যাঁ, এই তো কুসুমপুর নামে একটা গ্রাম আছে। কি, কুসুমপুর নামে গ্রাম আছে? তাহলে দেখতো এটা লোকেশনটা কোথায় শো হচ্ছে, আর এখান থেকে কতটুকু দূরত্ব, মানে কি কত কিলোমিটার দূরে? ওকে ওকে, দাঁড়া, সার্চ ডিটেলস, কতটুকু দূর। হ্যাঁ, এই তো পেলাম। এই কুসুমপুর গ্রামটা এখান থেকে প্রায় 42 কিলোমিটার দূরে। কি, 42 কিলোমিটার দূর? হ্যাঁ, গুগল ম্যাপে তো এটাই বলছে যে এখান থেকে প্রায় 42 কিলোমিটার দূর আছে। ওকে ওকে, তাহলে বন্ধু এবার কি করবি? আমাদের নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপ কি আর, চলো কুসুমপুর যেতে হবে, দিয়ে ছানবিন করতে হবে এই বিজিত বিশ্বাসের ফাইলে আমার মার ফটো কি করছে। আর আমার মা বলে এই পৃথিবীর বুকে নেই, এটা তো ছানবিন করতেই হবে। আমি প্রথমেই মোটামুটি আমার মার কোনো ঠিকানা পাইনি, হতে পারে আমার মা আমার সাথে বেইমানি করেছে, আমাদের সাথে চিটারিং করেছে। আলটিমেটলি ঘুরে ফিরে আমার তো মা নাকি আমার জন্মদাত্রী মা আমাকে পেটে ধরেছে। আমি এটা তদন্ত করবো না? আলটিমেটলি বিজিত বিশ্বাসকে ফাইন্ড আউট করতে হবে না? কুসুমপুর যেতে হবে।
বলছি কি মিস্টার পাদু, আই এম এক্সট্রিমলি সরি। আমি খুব আশা নিয়ে এসেছিলাম যে আজকে এখানে একসাথে বসে লাঞ্চে করবানি আর একসাথে মোটামুটি প্রজেক্টের কথাটা আগে দিকে বাড়াবানি, কিন্তু একটা মহান বড় সমস্যা চলে এসেছে, বুঝতে পারছেন? তাই আমাকে ঝটপট করে কানাডাতে যেতে হবে। তাই বলছি কি, আমি আমার ঝামেলাটাকে মিটিয়ে আসি, তারপরে এসে আরামে নিশ্চিন্তে বসে বসে মোটামুটি এই কথাবার্তা চলবে। আপনার কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা নেই। বলছিলাম কি, কি হয়েছে কি একটু বলবেন আমাকে, যদি কোনো আপত্তি না থাকে। না মানে, আপনি হঠাৎ করে এত তাড়াহুড়ো করে আসলেন যে মিটিং করবেন, কত এক্সাইটেড ছিলেন, আর এদিকে ঝটপট করে আবার চলেও যাচ্ছেন, আবার বললেন নাকি কানাডাতে যাবেন। মানে কি কি হয়েছে? আর এই ফেস এক্সপ্রেশনটা দেখে মনে হচ্ছে ব্যাপারটা খুব একটা ঝামেলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনার যদি কোনো অসুবিধা হচ্ছে তাহলে বলার কোনো প্রয়োজন নেই, হবে। এরাম চিঠি স্যার কি বলছেন এসব? হ্যাঁ প্লিজ আমাদেরকে লজ্জা দেবেন না, বলবো না কেন। বলছি কি স্যার, বলে দিই। বলে দাও। বলছি কি স্যার, আমাদের স্যারের কানাডাতে একটা বড় ব্যবসা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই কানাডার ব্যবসাটা মোটামুটি আমাদের স্যারের ভাইস্তার কাছে, মানে কি বড় ভাইয়ের ছেলের কাছে সামাল দিয়ে এসেছেন। ওখানের ব্যবসাটা এই বিগত 5 বছর ধরে ওই হ্যান্ডেল করতো না। আমাদের স্যার মোটামুটি 6 মাসে বছরে গিয়ে গিয়ে মোটামুটি সবকিছু হিসাব কিতাব দেখে চলে আসতেন, বুঝতে পারছেন? বাকি পুরো বছরটা মোটামুটি স্যারের ভাইস্তাই পুরো ব্যবসাটা হ্যান্ডেল করতো। কিন্তু ইদানিং মোটামুটি স্যার ভাইস্তা ওই মতিগতি পুরো পাল্টে গেছে, বুঝতে পারছেন? ওই ভাইস্তার মনের ভেতরে টাকার লোভ পড়েছে, বুঝতে পারছেন? যেই না দেখেছে কোম্পানিটা বড় হয়ে গেছে, তো শর্ট করে মোটামুটি স্যারকে ধোকা দিয়ে স্যারের সব কাগজপাতি ওর নামে ট্রান্সফার করে দিয়েছে, নকলে সই পই দিয়ে করিয়ে, বুঝতে পারছেন? ওই আর কি, ওই সব নিয়ে মোটামুটি স্যারকে তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি সম্ভব ওই কানাডাতে পৌঁছতে হবে, না হলে স্যারের ভাইস্তা মোটামুটি সব নিজের নামে ট্রান্সফার করে নিবে আর স্যার পুরো পথে বসে যাবে। স্যার কত কষ্ট করতো জানেন? কত কষ্ট করে ওই কানাডার ব্যবসাটাকে বড় করেছে, কত ম্যানেজমেন্ট করেছে, আর শেষকালে স্যারের ভাইস্তা এরকম ধোকা করেছে। কি আর বলবো স্যার, আজকাল আপন কেউ বিশ্বাস করা অনেক বড় মোটামুটি সমস্যা হয়ে পড়েছে, বুঝতে পারছেন? কাউকে বিশ্বাস করা যায় না। আর বলবেন না, এটা আমার থেকে কেউ ভালো জানে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার যখন সময় হবে আপনি চলে আসবেন, শুধু আসার আগে আমাকে একটু ইনফর্ম করবেন, বুঝতে পারছেন? আমি তো সবসময় এখানে থাকি না। তাই বলছি কি, আপনি আসার আগে একটু মোটামুটি আমার পিএকে একটু ইনফরমেশন করে দেবেন, তাই আমি শর্ট করে চলে আসবানি, বুঝতে পারছেন? আর আপনি আগে ফটাফট করে ওই কানাডাতে যান, গিয়ে আপনার ভাইস্তার গর্দনা মুটকে ধরে পুরো ভেঙে ফেলুন, বুঝতে পারছেন? দরকার নেই এসব ভাইস্তার কোনো দরকার নেই, বুঝতে পারছেন? আর টাকা পয়সা নিয়ে কাউকে বিশ্বাস করা একদম উচিত নয়। দাঁড়া বলরাম দাঁড়া, আমি তোর নামে আজকে স্যারের কাছে কমপ্লেন করবোই করবো, বুঝতে পারিস? মগের মূল্যটা কি, আজকে শালা কমপ্লেন করবোই। তুই পুরো মাথা পুরো চটকাই দিছিস আজকে। কেন করিছে? ওই কি হয়েছে? ও বাবা, কি হয়েছে তোর? এত খেপছিস কেন বাবা? মাথা ঠান্ডা কর। ফু 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 ফু। আর বলরামের নামে তুই কমপ্লেন করবি? ভয়ঙ্কর তামাশা করার আর জায়গা পেলি না তুই আমাকে? কমপ্লেন করবো না, আমার তো ইচ্ছে করতেছে ওকে পুরো হাজতে ঢুকিয়ে লক আপ করে দেই, বুঝতে পারছেন? কি কাজটা কি করেছে আপনি জানেন? মোটামুটি নিজে গিয়ে একটু আগে ওদেরকে তুলে নিয়ে আসলো, ওর কাকা কাকিমাকে, তারপরে ওই উকিলকে। এরা অন্যায় করেছে, তারপরে এদেরকে ইন্টারোগেট করার কথা, ইন্টারোগেট করে টরে এদেরকে ছেড়ে দিয়েছে। বলেন একটা কথা হলো? ও তুই নিয়ে তোর মাথা গরম? তাই তো বলি তোর মাথা এত চটকে আছে কিসের জন্য? আচ্ছা স্যার, আপনি বলেন একটা কথা, কাকা কাকিমাকে তুলে এনেছি, তার সঙ্গে তো একটা উকিল ছিল, অ্যাডভোকেট বুসিমাল, শহরের সবচেয়ে বড় উকিল। এদেরকে শুধু ইন্টারোগেট করার জন্য তোলা হয়েছে। এদেরকে কি আমি হাজতে রাখতে পারবো? সেই পারমিশনটা আমার আছে। আমি তো ঘোরা ভেবেছিলাম যে মোটামুটি রেখে দেবানি, কিন্তু উকিল পয়েন্টে ধরেছে, বুঝতে পারছেন? আমাকে বলে কিনা তুমি কোন ধারাতে আমাদেরকে লকআপে ভর্তিছো, আমাদের উপরে ইন্টারোগেট করতেছো। ইন্টারোগেট করা তোমার অধিকার আছে 100 বার, মানি আমি। তুমি ইন্টারোগেট করবা, প্রশ্ন উত্তর করবা, আমরা উত্তর জবাব দিয়ে চলে যাবানি। কিন্তু তার মানে তো এই নয় যে, এই রাইট নেই, এই অধিকার নয় যে তুমি আমাদেরকে হাজতে ভর্তি পারবা। বলেন তখন আমি কি জবাবটা দেবো? আইন কানুন তো বলে একটা জিনিস আছে নাকি? দেখলি, হি ইজ অলওয়েজ রাইট। বলরাম একদম সত্যি কথাই বলতিছে, বুঝতে পারিস? আরে বাবা, এত মাথা গরম করিস না। আমি জানি তুই অপরাধীদেরকে দেখতে পারিস না। এদেরকে দেখলি পুরো একবার মারার ইচ্ছা করে তোর। একটু কন্ট্রোল কর, তোকেও চান্স দেওয়া নেই, বুঝতে পারিস? কিন্তু একটু বুঝার চেষ্টা কর। এদেরকে তুলে এনেছি যে মোটামুটি এদেরকে ইন্টারোগেট করার জন্য। ইন্টারোগেট করার অধিকার 100 বার থাকতে পারে, কিন্তু তাই বলে তো এদেরকে হাজতে পড়তে পারবো না, ওদের উপরে তো অত্যাচার করতে পারবো না। কিন্তু স্যার, তাই বলে কি এদেরকে ছেড়ে দেওয়া উচিত? জেনে বুঝে যে এরাই সব করেছে, এরাই সব চুরি দাঁড়ি করে আমাদের 2 মাসের কঠিন পরিশ্রম। এই বলরাম, তুই বল না, তোর যে 2 মাসের কঠিন পরিশ্রম, রাতে ঘুম নেই, খাওয়া নেই, হাগা পাতা কিচ্ছু নেই, মোটামুটি শুধু এভিডেন্স কালেক্ট করেছি, আর বিশ্বাস করে বললাম ওর কাকিমার হাতে তুলে দিয়েছে, আর কাকিমা গাদ্দারি করেছে, শুধুমাত্র কোটি টাকার লোভে সব এভিডেন্স বিক্রি করে দিয়েছে। আর তার ফলে এই বিজিত বিশ্বাস, কর্ণ চ্যাটার্জি, ফুটুল সেন, নবীন সেন, এদের পুরো র্যাকেটটা এবারের মতো বেঁচে গেল। এটা কি ঠিক হলো? আমরা এসব জেনে বুঝে ওদেরকে ছাড়াটা কি ঠিক হয়েছে? আমার তো ইচ্ছা করতেছে এদেরকে পুরো জায়গাতে পুরো ঠুকে ফেলি, ঢুস করে পুরো মোটামুটি পুঁতে দিলি। কেলো করিছে। এই বলরাম, তোর এই পার্টনারকে সামলা রে। এত দেখি পুরো আগুন খাপা। কোন সময় কি দিয়ে কি করে ফেলে, একে একটু বুঝা। এত দেখছি কোন দিন না হয় ইন্টারোগেট করার জন্য তুলে আনবি, আর মোটামুটি সহ্য না করতে পারলি ও ঢুস করে পুরো জায়গাতে পুরো একবার চিৎ করে দেবে, তখন আর ঝামেলাতে পড়বানি, বুঝতে পারিস? একে সময় থাকতে একটু প্র্যাকটিস করা, না হলে তো তুইও ফাঁসবি, আমিও ফাঁসবো, ডিপার্টমেন্টে পুরো তালা লাগবে, বুঝতে পারিস? উপর মূল্যে কি জবাব দেবো? এর আগে তো দেখছি আগাগুড়ি কিচ্ছু নেই, তোর থেকে দিকে 40 কদম আগেও। আরে স্যার, সেটা চিন্তা আপনি করবেন না, আমি আছি স্যার, আমি আছি, সব বুঝিয়ে দেবানি, আপনি এটা নিয়ে কোনো মাথা ব্যথা নিয়েন না। আচ্ছা বলছিলাম কি স্যার, আর একটা কথা ছিল।
হ্যাঁ বল না, কি কথা বল। বলছিলাম কি, আগামী কালকে আমি আর অভিমন্যু একটু কুসুমপুর গ্রামে যাবানি। কুসুমপুর গ্রাম? ও বাবা, এ আবার কোন গ্রাম? বাপের জন্য তো কোনোদিনও নাম শুনিনি। এই গুগল ম্যাপে কি আছে? নাকি ইন্ডিয়ার বাইরে কোন জায়গায়? না স্যার, আছে আছে, এই গুগল ম্যাপেও আছে। ওই মোটামুটি আমরা সিস্টেমে চেক করেছি, এখান থেকে 42 কিলোমিটার দূর, আমাদেরকে একটু যেতে হবে। বাবা, 42 কিলোমিটার দূর? তা কি কোন কাজে? নাকি পার্সোনাল কাজ, নাকি ঘুরতে ফিরতে যাওয়া? না স্যার, ঘুরতে যাবো কেন, ওই মোটামুটি কেসের সম্বন্ধেই যাচ্ছি। বুঝতে পারছেন, আপনি জানেন না স্যার, ওই বিজিত বিশ্বাসের সিক্রেট ফাইল একটা আমার হাতে লাগিয়েছে। ওর ফাইলের মধ্যে মোটামুটি কিছু ফটো পেয়েছি, বুঝতে পারছেন। ওই ফটোর মধ্যে এখানে আমার একটা মারও ফটো আছে। ওই ফটোটা কি করছে, বিজিত বিশ্বাসের সঙ্গে আমার মার কি সম্পর্ক, এটা তদন্ত করতেই হবে, বুঝতে পারছেন। আর ওই ফাইলের নাম কুসুমপুর, বুঝতে পারছেন। আর কুসুমপুর নামে নেটে গুগলে সার্চ করে দেখেছি একটা গ্রামও আছে। আর টিটিউ বিচ্ছু বললো না, ওদের কাছ থেকে শুনেছি, ওরা বলছে ওই একটা গ্রাম আছে ওই কুসুমপুর নামে, ওখানে বিজিত বিশ্বাস নাকি আগে থাকতো, বুঝতে পারছেন। তাই আমাদেরকে একটু যেতে হবে, একটু তদন্ত করতে হবে। এবার হাতে যদি ভাগটা পাই, বিজিত বিশ্বাস, কর্ণ চ্যাটার্জি, ভুটুল সেন, নবীন সেন একবার গুড়ার থেকে পুরো উকড়ে ফেলে দেবানি, বুঝতে পারছেন। তাই সম্বন্ধে আমাদেরকে একটু ছানবিন করতে হবে, তাই একটু কুসুমপুরে যেতেই হবে। ও আচ্ছা, এই ব্যাপার, কেসের সম্বন্ধে। হ্যাঁ হ্যাঁ, তা যাও না, আমার থেকে পারমিশন নিচ্ছে কেন? আমি তো তোমাকে খোলা ছুট দিয়ে রাখেছি। তুমি হচ্ছে স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলরাম। তুমি একটা ডিসিশন করেছো মানে এটা পুরো পাক্কা ফাইনাল। যাও যাও, নিশ্চয়ই যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তা বলছি, কখন বেরোবা? এই তো স্যার, আজকে তো আর হবে না, ওই কালকে মোটামুটি সকাল সকাল বেরিয়ে যাবানি। ওকে ওকে, গুড গুড গুড, ভেরি গুড, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই যে সর্বনাশ করেছে, 4টা বেজে গেছে। বলছি কি, এই তোমরা মোটামুটি ঘরে যাও, আমিও যাই। কেমন? আমার বউ মোটামুটি মুদির দোকানে লিস্ট দিয়েছে, বুঝতে পারিস। ওখানে চাল ডাল মোটামুটি কিছু কিছু জিনিস আছে, যদি সময় মতো ঘরে নিয়ে না ঢুকতে পারি, তাহলে আজকে রাতেটা আমাকে ঘরের বাইরে ঘুমোতে হবে, বুঝতে পারিস। আমি আসি। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। কেলো করিস, তাড়াতাড়ি চল, না হলে আজকে রাত্রে মশা কামড় খাতি খাতি ঘুমোতে হবে। ড্রাইভার, গাড়িটা বের করো। সব ঘরের একই কাহিনী, কি আর করা। বলছি কি ভাই, এত মাথা গরম করিস না, বুঝতে পারিস তুই একটা অফিসার। তোর কাছে বন্দুক থাকে সবসময় লোডেড করা, সবসময় যদি এরকম মাথা পুরো খেপা থাকে, তাহলে কোন সময় আগের বসে কার কপালে বন্দুক ঠুকে দিবি, তখন আরেক ঝামেলাতে পড়বি নি, বুঝতে পারিস। তাই বলছি আমার সাথে চল, একটু মাথা ঠান্ডা কর। না না, আমি আজকে তোর সাথে যেতে পারবো না, আমার ঘরে কীর্তন আছে, বুঝতে পারছিস। বাবা বলেছে সময় মতো ঘরে ঢুকার জন্য, আমি যদি না ঢুকি তাহলে আমাকে হাজতে ভর্তি হবে, বুঝতে পারছিস। আমি আসি। নো, সর্বনাশ করিছে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে কালকে সকাল সকাল পটাপট করে মোটামুটি ওই আমার গলির মুখে চলে আসিস নে, বুঝতে পারছিস। গলির মুখে কেন, আমার ঘরে চলে আসিস, একসাথে ওই স্কুটি করে চলে যাবানি। ওকে ওকে। হ্যাঁ শোন অভিমন্যু, আরেকটা কথা, এসব কথা আমার পরিবারের কাউকে বলবি না, বুঝতে পারছিস। এই যে আমার মার ফটো বিজিত বিশ্বাসের ফাইলে পেয়েছি, আর এইসব সম্বন্ধে আমরা কালকে কুসুমপুর যাচ্ছি, বুঝতে পারছিস। কালকে ঘরে গিয়ে যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে বলবি না মোটামুটি ওই একটা কেসের সম্বন্ধে নিয়ে একটু ছানবিন করার জন্য যাচ্ছি। মার টপিকটা যদি উঠে না, বুঝতে পারছিস। ওকে বন্ধু, ওকে, যা তাহলে, সাবধানে যাস। ওকে, তুইও যাস সাবধানে। এই রে, সর্বনাশ করেছে। এটা কি? এই বাবা এখানে মাটির মধ্যে বসে বসে ঘুমাচ্ছে, এ কি? বাবা, ও বাবা, ও বাবা, বাবা এ কি, তুমি মাটির মধ্যে বসে বসে ঘুমাচ্ছ কিসের জন্য? এ কি বাবা, ও বাবা, ও বাবা, এখানে মাটির মধ্যে বসে বসে ঘুমাচ্ছ, এ কি? তোমার ঘুম আসলে তুমি খাটে গিয়ে ঘুমাও, ও বাবা। কে? আরে বাবা, আমি নাদু, নাদু। ও তুই চলে আইছিস বাবা, আয় আয়। হ্যাঁ আমি তো চলে আইছি, কিন্তু তুই এ কি, তুমি এখানে মাটির মধ্যে বসে বসে ঘুমোচ্ছ? দাদা কোথায়? দাদা এখনো আসেনি? তুমি খাটের মধ্যে গিয়ে ঘুমোতা, এখানে ঘুমোলে তো তোমার ঠান্ডা লাগে যাবে, জ্বর হয়ে যাবে। ঠান্ডার কেতা মারা গেছে, ঠান্ডা পুরো চুট লাগে গেছে। মোটামুটি ওই বন্ধু ফুটো, বন্ধু নামে কলঙ্ক, এটাকে পেলে আস্ত পুরো গেড়ে ফেলবো আমি, ছাড়বো না, ছাড়বো না তো। লাল লাল দুপট্টা উড় গয়া हवा के चौकी से, লাল দুপট্টা লা 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 লা। আমি হচ্ছি কোটিপতি, আমি হচ্ছি টাকা ওলা, আজকে এখন টাকা ওলা, আমি টাকা থাকলে সবকিছু আছে। লাল দুপট্টা উড় গয়া हवा के चौकी से, টিং 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 টিং। এ কি, এই গলাটা তো খুব চেনা পরিচিত লাগতেছে। কি, এটা তো কাকিমার গলা। কি, এই নাগিনটা আবার এসেছে? কাল নাগিনী ধুলে সাপ, এতদিন দুধ কলা দিয়ে ঘরে কাল সাপ পুষেছি, এত বড় সাহস, সাহস তো কম নয়, আবার ঘরে ঢুকেছে। কই এসেছে? মগুটা কই, আমার সাফলটা কই, বের কর, আজকে পুরো একবার জিন্দা পুরো পুঁতে ফেলবো। কই কই কই। মনে তো হচ্ছে বাবা এই নাগিনটাই আবার ঘরে ঢুকিয়েছে গো। তো দেখছি ফেনাইলও কাজ দিতেছে না, কি করবো এবার? কি সত্যি যদি এই মালটা চলে আসে, তাহলে আজকে যে কি করবো, চল তো দেখি চল। কত বড় সাহস, আমাদের পুরো একবার ধ্বংস করে আবার ঘরে ঢুকিছে। হ্যাঁ বাবা, চলো তো দেখি, চলো। যাক
বাবা ভালো সময় কথাটা মনে পড়েছে। না হলে ঘুরে আমার যদি মনেই না থাকতো তাহলে বিরিয়ানি স্বাদটা আর পাতাম না। যাক, ফুটো গেছে বিরিয়ানি আনতি, আর আমি এদিকে মোটামুটি বাবা রামদেবজি বলেছে খাওয়ার আগে মোটামুটি প্রাণায়াম করলি পেটের মোটামুটি নাড়িভুড়ি সব খালি হয়ে যায়, খাতি আরো আরাম লাগে, মজা লাগে। আর একটু করবো নাকি? না না, আর করবো না। আর করলি পরের দিকে যদি নাড়িভুড়ি খুলে আসে তাহলে লোভে পাপে মৃত্যু, আর করতে হবে না। আর আমার বড়টাও না, কি আর বলবো, বলেছি ওই মুদির দোকানের সামনে নতুন একটা স্টল বসেছে, ওখান থেকে দু প্লেট বিরিয়ানি নিয়ে আসতি। 2 প্লেট বিরিয়ানি নিয়ে আসতে এত সময় লাগে? এখন আমরা কোটিপতি, ঘন্টায় ঘন্টায় খাবানি, ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে মোটামুটি শাড়ি পাড়ি পাল্টা পানি, কাপড় চোপড় পাল্টা পানি। এত সময় লাগালি হয়? কোন সময় খাবো, কোন সময় খেয়ে মোটামুটি স্নান টান করে নতুন শাড়ি পাড়ি পরবানি, জামদানি শাড়ি কিনেছি, ঘোরা বুঝে না কিছু, আলুর ডিম। দেখিছো বাবা, দেখিছো এত কিছু সাত কাণ্ড করে এক ফুটো লজ্জাশরম বলে কিছু নেই, মুখের মধ্যে তো নামো নিশান দেখতেছি না, তার উপর দিকে আমাদের ঘরে ঢুকে বসে বসে প্রাণায়াম করতেছে। ওই ওই, তুই কার পারমিশন আমার ঘরে ঢুকেছিস? তুই আমার ঘরে কি করছিস বলতো? ও বাবা, নিজের ঘরে ঢুকতে কি আবার পারমিশন লাগে নাকি? আমাদের ঘরে আমরা ঢুকবো, আবার পারমিশন কিসের? আমাদের ঘর মানে এটা তোমাদের ঘর হলো কবে থেকে? এটা তো আমার ঘর, রেজিস্ট্রারি আমার নামে, দলিল আমার নামে। হঠাৎ করে এসেছো আবার বলছো যে আমাদের ঘর, মানে ব্যাপারটা বুঝলাম না। এদের সঙ্গে তো মিষ্টি করে কথা বলে কোনো লাভ নেই বাবা, কোনো লাভ নেই। দাঁড়াও, এই এই যে ম্যাডাম, আপনি আমার ঘরে ঢুকেছেন কিসের জন্য? আপনার বর কোথায়, আপনার স্বামী কোথায়? নিয়ে চলে যান, বুঝতে পারছেন? কোন সাহসে ঢুকেছেন? লজ্জাশরম নেই? মাথায় লজ্জাশরম বলতে কিছু নেই? এত কিছু হওয়ার পরে কোন আক্কেলে, কোন চেহারা নিয়ে ঢুকেছেন? এই মুখ সামনে কথা বলবো, বুঝতে পারছিস? মুখ সামনে কথা বল না, আমি তোর থেকে অনেক বড়, বুঝতে পারলি? মিস্টার গুগু, আপনার ছেলেকে বুঝান। কি আমার সামনে আমার ঘরে দাঁড়িয়ে আমারই বাবাকে নাম ধরে টাকা? ও মাই গড, তুই তো এমন করে বলছিস শুনি যেমন একবারে মোটামুটি কোনো হর্তাকর্তা। ওনাকে নাম ধরে টাকা যাবে না কেন? তোর সামনে নাম ধরে ডাকতে পারবো না? এই যে মিস্টার গুগু, তুই তোর ছেলেকে বুঝা, বুঝতে পারছিস? আমার সঙ্গে কিরকম করে কথা বলছে? ছেলেকে কোনো মান সম্মান মেনাস শিখাসনি? দেখিছো কত বড় সাহস, আমার বাবার ঘরে ঢুকে চুরের মতো বসে এদিকে প্রণাম করতেছে, আবার ওদিকে আমার বাবাকে তুই করে কথা বলতেছে। আজকে ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। এই দেখ, দাঁড়ালাম ওখানে, কি করবি? কি করবি? আমার সঙ্গে ট্রেনিং করতে আসবি? আয় না, আয়, একবার ঠ্যাং ঠুং করে মেরে দেবানি। জানিস আমি ক্যারাটেতে কম্ফু ব্লেড, বুঝতে পারছিস? একবার ব্যাক বেল্ট পেয়েছি আমি। আয় না, একবার ঠুং ঠ্যাং করে দেবানি, একবার মোটামুটি মুড়ি তুনটা পুরো ভেঙে ফেলবো। আয়। বলছি বাবা, এটা কি গো, এই সোনার মতো গ্লেজ মারতেছে? কি সোনার মতো গ্লেজ মারতেছে? কোথায়? আরে বাবা, এই যে ছাদের উপরে, তোমার মাথার উপরে দেখো না, এই যে গ্লেজ মারতেছে পুরো সোনার মতো, মনে হচ্ছে সোনার নেকলেস লটকে রয়েছে। এই যে কি বলছিস? কই দেখি, কই দেখছি না তো। দেখি বাবা, দেখি, একটু সরো তো। এই তো উপরের দিকে তাকান না, এই যে সোনার নেকলেস একটা লটকে রয়েছে, চোখে পড়ছে না নাকি? এটা মনে হয় আপনার নেকলেস। দেখুন তো ওই যে ছাদের মধ্যে, ওই যে কাঠের টুকরার মধ্যে লটকে রয়েছে, এই দেখুন তো। হ্যাঁ, ঠিক ধরেছিস, আমারই হবে। এই কারণ কি পরশুদিন থেকে আমি একটা নেকলেস পাচ্ছি না আমার। আমি আর ভাবছি আমি কোথায় হেরিয়ে রেখেছি নাকি। কই দেখছি না তো। হ্যাঁ, আপনারই হবে। এই যে উপরের দিকে তাকান। হ্যাঁ, কই বিদুম। ওরে ও মা গো, ও মা, দিছে। আমার বিষ পুরা ফাটাই দিছে। ও মা গো, বিষ পুরা ফেটে গেছে মানে? বিষ পুরাটা কোথায় ছিল? মানে ও মা গো, বিষ পুরা পাতা ছিল। লাটা মালি কেন? বিষ পুরা ফেটে গেছে। ও মা গো, এখন তো শুধু বিষ পুরাটা ফেটেছে, আর একটু সময় যদি আমাদের বাড়িতে থাকুন আর আমাদের বাড়ি দখল করার চেষ্টা করুন, তাহলে কি ফাটবে কোনো গ্যারেন্টি নেই, বুঝতে পারছেন? তাই ভালো বলছি, মানে কাটি বুসকা নিয়ে বেরিয়ে পড়ুন। কত বড় শখ, ভাবলেন কেমন করে? এত কিছু হওয়ার পরে, আমাদের সাথে বেইমানি করার পরে, চুরি ধারি করার পরে আমাদের ঘরে ঢুকে এদিকে প্রণাম করতিস। বেরো বলছি, বেরো আমাদের ঘর থেকে।